আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নতুন পথ চলায় বিশ্বকে পাশে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘে প্রধান উপদেষ্টা। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই মত বিশ্লেষকের। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে। অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সে ইনভেস্টাররা অপেক্ষা করবে স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। অন্তর্বর্তী সরকারের সমর্থনে নিউ ইয়র্কে বিএনপির সমাবেশ, দ্রুত নির্বাচনের আহ্বান। যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি, যে গণতন্ত্র, যে ভোটের অধিকার, সেটা ফিরিয়ে দিবেন। যেখানে প্রতিবাদ সৃষ্টি হচ্ছে, যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, যেটা মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিস্থিতি ফিরে আসবে, সেই জন্য উনি যেন অতি সত্বর সেই ব্যবস্থাটা করুন। দেশেও সাংগঠনিকভাবে তৎপর হচ্ছে বিএনপি, গাজীপুর ও ঝিনাইদহে বিকেলে সমাবেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে চলছে নৈরাজ্য, সহিংসতা। সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়ে শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন। নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাঘব বোয়ালদের পাচারের অর্থ দেশে ফেরানোর তোড়জোড়। প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয় মত আইনজীবী। দুর্নীতির সম্পদের হদিস পেলেই পাসপোর্ট বাতিলের পরামর্শ। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে তিনি একথা বলেন। টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট, তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা। প্রধান উপদেষ্টা বলেন, উদারনীতি, বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ, সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা, আমাদের মায়েরা, দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে,
তার পথ সুগম করা অত্যন্ত দরকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাত্রা শুরু করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটির বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৫ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সফরকালে জাতিসংঘে ভাষণের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি উচ্চ পর্যায়ের ৪০টি পার্শ্ব বৈঠকে অংশ নেন। রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার। তবে অর্থনৈতিক বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গাজা ইস্যুতে বাংলাদেশের পশ্চিমা নীতিবিরোধী অবস্থান স্বাভাবিকভাবেই দেখছেন বিশ্লেষকরা। তবে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা বাড়ে কিনা সেটি নজরে রাখতে হবে বলেও মত দেন বিশ্লেষকরা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে বিশ্ব নেতাদের সমর্থন চান ডক্টর ইউনূস। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে আন্তর্জাতিক মহল সম্পূর্ণ সহায়তা করবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে। অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে অনেক রাষ্ট্রই বা অনেক ইনভেস্টররা অপেক্ষা করবে স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। জাতিসংঘে ভাষণে গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে, ফলে কোনো সরকারেরই তা উপেক্ষা করার সুযোগ নেই। গাজার ব্যাপারে, প্যালেস্তাইনের ব্যাপারে যে কোনো সরকারই থাকুক না কেন, সে রাইট হোক, লেফট হোক, মাঝখানে হোক, কোনোভাবেই সম্ভব না অন্য কিছু বলা বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া। কারণ গাজার প্যালেস্তাইনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে গত কয়েক বছরে রোহিঙ্গাদের জন্য বিদেশিদের দেয়া অর্থ কমছে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে দেখার বিষয় সে অর্থের যোগান বাড়ে কিনা। প্রফেসর ইউনূসের যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতার ফলে এই ফান্ডের যেই কোয়ান্টামটা সেটা বাড়াতে পারছে কিনা বড় আকারে, সেটার উপর একটা নজর থাকবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। নেতাকর্মীদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন। দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি, যে গণতন্ত্র, যে ভোটের অধিকার,
সেটা ফিরিয়ে দিবেন। প্রত্যেকটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন। এর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি একজন বিশ্ব নেতা। আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন, এটাই তাদের প্রত্যাশা। যেখানে প্রতিবাদের সৃষ্টি হচ্ছে, যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, যেটার মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিস্থিতি ফিরে আসবে, সেই জন্য উনি যেন অতি সত্বর সেই ব্যবস্থাটা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি যেন বাংলাদেশের মানুষকে এটা গণতন্ত্র ফিরিয়ে দেন। সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, প্যালেস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন, মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি। ওনাকে আমি আশা করব উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দিবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে শেষ হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের ৫ দিনের সফর। আর এই সফরে তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তারুণ্যের জয়গানের গল্প। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক দলের সমাবেশে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এবং এই মাঠেই বেলা ৩টা থেকে ৩:৩০ এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রমিক সমাবেশ। এবং এই শ্রমিক সমাবেশে অংশ নিতে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন থানা, বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বিএনপির, সেইখান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন ছোট ছোট মিছিল নিয়ে। বিভিন্ন ব্যানার, প্লেকার্ড, ফেস্টুনে তারা তাদের মিছিলকে সুশোভিত করে এই যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে তারা প্রবেশ করছেন। এখনও মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে বলা যাবে না, তবে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। আমরা বলে রাখি যে এই আজকের যে শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি এখান থেকে আসলে যে দিক নির্দেশনামূলক বক্তব্য শ্রমিকদের সেটি দিয়ে থাকবেন। কেননা এই যে প্রায়ই দেখা যায় গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে উত্তাল হয়ে থাকে, তো শ্রমিকদের দিক নির্দেশনামূলক বক্তব্য এই সমাবেশ থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। এছাড়া নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, তারাও কিন্তু এখানে অতিথি হিসেবে যোগদান করবেন। এবং এই যে সমাবেশ, এই সমাবেশকে সফল করতে আমরা দেখছি যে সমস্ত আয়োজন, সেই সমস্ত আয়োজনই সম্পন্ন হয়েছে। গাজীপুরের যারা স্থানীয় বিএনপির নেতা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন এবং তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সুসজ্জিতভাবে এবং ভালোভাবে এই সমাবেশ যাতে সফল করতে পারা যায় সে কারণে তারা এখন স্টেজে, তারা কিন্তু মঞ্চেতে বক্তব্য রাখছেন। বলে রাখি যে এই আজকের সমাবেশ, এই সমাবেশ যেটি বক্তারা এখন বলছেন যে আশুলিয়া এবং গাজীপুর এই দুই স্থানেই কিন্তু মোট যে পোশাক শিল্প, এই পোশাক শিল্পের 50%-রও বেশি কারখানা এই এলাকায়, এবং এই এলাকায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান এই পোশাক কারখানাগুলোতে। এবং তারা বলছেন স্টেজ থেকে যে যারা বা যে কারণে এই শ্রমিক অসন্তোষ বা শ্রমিকের ভেতরে যে বিভিন্ন ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে, সেই অসন্তোষগুলো কেন হচ্ছে সেগুলো খুঁজে বের করে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং শ্রমিকদের জন্য এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব আগামী দিন কিভাবে আসলে তারা তাদের কর্মপন্থা ঠিক করবেন সেই জাতীয় নির্দেশনা আসবে বলে এখন পর্যন্ত স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলছেন। এতটুকু ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠ থেকে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনার সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ দাবি জানান তিনি। বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের সেসব পদ থেকে অবিলম্বে সরানোর দাবি জানান তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক।
কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না? কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না? তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। এখনো কিন্তু হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে। প্রিয় ভাই, জানি সময় নেবে, সেই সময় তো বিএনপি আপনাদেরকে দিতে চায়, অবশ্যই দিবে। সেই সময়টুকু কতদিন হবে নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দল যারা হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। দেশের প্রত্যেকটি এলাকায় শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েও অবৈধ গদি টিকিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গা শহরে একটি হোটেলের হলরুমে দলীয় সমাবেশে কথা বলেন তিনি। বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি। অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে উঠেছে। খুন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়নি, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়নি। পরবর্তী সময়ে দেশব্যাপী নৈরাজ্য এবং সহিংসতা চলছে অভিযোগ তুলে তা নিরসনে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ভিন্ন মতের মানুষদের রক্ষায় সরকার কী পদক্ষেপ নেবে তা অচিরেই জানাতে হবে। এ সময় নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া এমন সব পরিস্থিতির সমাধানে কি ভাবছে সরকার, তা নিয়েই এবার প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনো না। আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পাঠ করা হয় এই চিঠি, যার অনুলিপি যাবে 5 মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছেও। আমরা এই কমিটি থেকে অমুককে সরাতে হবে, এই পদে অমুককে ডিজি বসানো হলো কেন, তাকে সরাই দিতে হবে, এগুলো কি ধরনের কথা? নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, অসহিষ্ণু এবং নির্বিচার সহিংসতা রোধ করতে সরকারের অবস্থান অচিরেই স্পষ্ট করতে হবে। বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত আমরা লক্ষ্য করেছি। সেসব জমায়েত থেকে অপছন্দের গোষ্ঠী ও দলের বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে সেসব মানুষের উপরে হামলাও চালানো হচ্ছে। সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে। এসবের সমাধান না করতে পারলে কোনো মতেই শান্তি স্থায়ী হবে না বলেও মত শিক্ষকদের। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে। স্বৈরাচারের বিদায় পরবর্তী নতুন সমাজে কোনো অস্থিরতা কাম্য নয় বলেও জানান দেশের উচ্চ শিক্ষায় সম্পৃক্ত শিক্ষকদের এই নেটওয়ার্ক। এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়াল অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। আইন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ ও সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে, সেজন্য তাদের ধরে এনে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, বিশ্বব্যাংক, FBI সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ। যেসব সন্দেহজনক ব্যক্তির টাকা আছে বলে সন্দেহ করা হচ্ছে, যে বিদেশে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেই টাকার চাওয়ার জন্য যথোপযুক্ত ওদের কনভেনশন অনুযায়ী যাদের কাছে রিকোয়েস্ট করা হবে তাদের কাছে যথাযথ নিয়মে রিকোয়েস্ট করা, তাদেরকে শনাক্ত করা, ব্যক্তিদের প্রপার্টিগুলোকে শনাক্ত করা, বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তাদের যথোপযুক্ত এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে, রায় নেবে, রায় নিয়ে সেগুলোকে বিদেশের কাছে সেই রায়গুলো পাঠানোর পর বিদেশি দেশ
বিদেশের কনভেনশনের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র এই জাজমেন্টগুলোকে এনফোর্স করে বিদেশে পাচারকৃত অর্থ বাংলাদেশে পাঠাবে। এই অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি নিজের অর্থ না আনে, সরকারকে সহযোগিতা করে সারেন্ডার না করে, তাহলে এটা আনাটা অত্যন্ত দুঃসাধ্য। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলেও মনে করেন অনেকে। বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলি হয়তো আনা সম্ভব হতে পারে, কিন্তু যদি ওনাকে আপনি ধরতে পারেন, তো উনিও যদি বিদেশে থাকে, সম্পদও বিদেশে, তাহলে কিভাবে আপনার সম্পদগুলো ফেরত আনবেন? কিছু আনা যাবে, কিন্তু বৃহদাংশ আনা এত সহজসাধ্য কাজ না আমি মনে করি। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে ওই দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম না দিলে আমাদের গভর্নমেন্ট যদি বলে যে তারা এই গ্রাউন্ডে দে আর ওয়ান্টেড ইন দিস কান্ট্রি, মানি লন্ডারিং, মার্ডার, এদের দেশে ফিরিয়ে দাও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত 17 বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানের দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। বলেন, বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধিরা সহ কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We are due to the deforestation, this global warming is taking place. A lot of calamities are taking places very frequently, and I'm sure with this effort we can eradicate this problem. You know that these days the pollution is taking place everywhere, and this tree really helps us in eradicating pollution. But I don't know the sound pollution that has been taking place when the train was going. How to counter it? 18 দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলিকন সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল 8টা থেকে মেম্বারবাড়ি এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন। তাদের দাবি, গত 16 সেপ্টেম্বর 10 দফা দাবিতে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়। পরে কোনো দাবি বাস্তবায়ন না করে উল্টো শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। এর ফলে শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেট সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় 4 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় 14 মাস পর চাল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রফতানিকারকরা বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রফতানি করতে পারবেন। এমন পদক্ষেপে দেশটির চাল রফতানিকারকরা উচ্ছ্বসিত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি চাল রফতানির ওপর আরোপিত শুল্কও কমানো হয়েছে। গতকাল ওই বিবৃতিতে বলা হয়, ভারত সরকার সিদ্ধ চালের ওপর রফতানির শুল্ক 20% থেকে কমিয়ে 10% করেছে। চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2023 সালের জুলাইয়ে রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। ভরা মৌসুমেও সরবরাহ ঘাটতির কথা বলে চাঁদপুরের বাজারে হাঁকা হচ্ছে ইলিশের আকাশচুম্বী দাম। ক্রেতারা বলছেন, দাম বাড়ার এই প্রবণতা নিয়মিত। 1 কেজির বেশি ওজনের এক একটি ইলিশের দাম ঠেকেছে 2400 টাকায়। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম চাঁদপুরে ইলিশের বাজার। তবে আকাশ ছোঁয়া দামের কারণেই তৈরি হয়েছে ক্রেতা সংকট। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসিয়েছেন ব্যবসায়ীরা, যেখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন, মৌসুমেও সরবরাহ কম মাছটির, এতে দাম বেড়েছে কয়েক গুণ।
আর ক্রেতাদের কণ্ঠে আকাশচুম্বী দামে না বিশ্বাস ওঠার সুর। 1200 হইতে 1400 গ্রামের মাছটা আপনার 2300 হইতে 2400 টাকা কেজি বর্তমান বাজারে চলতেছে। মাছ তো নদীতে নাই গা, ছোট মাছই হয়েছে, ছোট মাছই পাইছি আমরা। ছোট মাছের দাম আগের মধ্যে আছে, কিন্তু বড় মাছের দামটা একটু বেশি। গতবারের তুলনায় এবারে মাছের দাম আরো বেশি। বাজারে যে রেট, এই রেটে মাছ কেনা অসম্ভব দ্বারা। বড় স্টেশন পাইকারি বাজারে শনিবার ইলিশের সরবরাহ ছিল প্রায় 1000 মণ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দোদুল্যমান 7টি অঙ্গরাজ্যের মধ্যে 6টিতেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা হ্যারিস। কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী, যদিও এই অঙ্গরাজ্যটিতে দুজনেই আছেন সমানে সমান। সম্প্রতি এক জরিপের পর এমন তথ্য দিয়েছে ফোর্বস ম্যাগাজিনটি জানায়, তরুণ আর অশ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন বেশি পাচ্ছেন কমলা হ্যারিস। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কে কোন অঙ্গরাজ্যে এগিয়ে আছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুই প্রার্থীর জনসমর্থন নিয়ে সম্প্রতি একটি জরিপ চালায় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, আর এতে উঠে এসেছে নতুন তথ্য। জরিপের ফল বলছে, যুক্তরাষ্ট্রের 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে 6টিতেই ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা। কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি, তবে সেখানেও আছেন ট্রাম্পের সমানে সমান। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের 5000-এর বেশি ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। পরে এক প্রতিবেদনে বলা হয়, ভোটারদের সমর্থনে জর্জিয়া ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে 2 থেকে 7 পয়েন্টে এগিয়ে আছেন কমলা। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প কমলা দুজনই 49% সমর্থন নিয়ে সমান সমান আছেন। নির্বাচনী প্রচারাভিযানে অর্থনীতিকে গুরুত্ব দেওয়ায় কমলা এত জনপ্রিয়তা পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ডেমোক্রেট প্রার্থী মূলত তরুণ, নারী আর শ্বেতাঙ্গ ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। এছাড়া নিউ ইয়র্ক টাইমস আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, হ্যারিসের প্রতি 84% কৃষ্ণাঙ্গ ভোটারদেরও সমর্থন রয়েছে। এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও নেই কৃষ্ণাঙ্গদের এত সমর্থন। কাকুলি আখতার, সময় সংবাদ। এই মুহূর্তে ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। কানপুরের সবশেষ বৃষ্টি হয়েছিল স্থানীয় সময় 11টার, কিন্তু এরপর আর বৃষ্টি হয়নি। মাঝে মিনিট 5-এর জন্য পাসিং শাওয়ার হয়েছিল, তাও স্থায়িত্ব 5 মিনিটের মতো ছিল, কিন্তু সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। অর্থাৎ দ্বিতীয় দিনের মতো খেলা পরিত্যক্ত করেছে। কিছুক্ষণ আগে কিন্তু যারা ম্যাচ অফিসিয়াল, ফোর্থ আম্পায়ার সহ সবাই মাঠ পর্যবেক্ষণ করেই আসলে এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বৃষ্টি না থাকলেও আলোক স্বল্পতা রয়েছে। কালকে যে কারণে আলোক স্বল্পতার কারণে কিন্তু আগে খেলা বন্ধ হয়ে গিয়েছিল, পরবর্তীতে বৃষ্টি নেমেছিল। সকাল থেকে আমরা দেখেছি, বলছিলাম যে 11টার পর আসলে আর বৃষ্টি নামেনি, কিন্তু গতকাল রাতে কিন্তু তুমুল বৃষ্টি হয়েছে আজ সকালেও, এবং সেই বৃষ্টির কারণে মাঠ যে ভারী ছিল এবং মাঠে একেবারে পুরো পানিতে আসলে ভেসে গেছে পুরোটা মাঠই। যারা গ্রাউন্ড কর্মীরা রয়েছেন তারা আমরা দেখেছি দীর্ঘ সময় চেষ্টা করেছিলেন, পুরো মাঠ প্রস্তুতও তারা করেছিলেন, কিন্তু ওই যে আলোক স্বল্পতা এবং সে কারণে কিন্তু আসলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে ম্যাচ অফিসিয়ালরা। আগামীকাল যদি সব ঠিক থাকে তাহলে যেখান থেকে বাংলাদেশ শেষ করেছিল প্রথম দিনে 35 ওভারে 107 রান 3 উইকেট, ঠিক সেখান থেকে শুরু করবে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকালও কিন্তু বৃষ্টির শঙ্কা রয়েছে, তবে দর্শকরা সেসব কথা একদমই শুনতে চায় না। তারা কিন্তু আজও মাঠে এসেছেন। আমরা দেখেছি আজকে সব মিলিয়ে প্রায় 1007-এর বেশি টিকিট বিক্রি হয়েছে এবং 1005-এর বেশি দর্শক কিন্তু মাঠে এসেছেন, এবং এই বৃষ্টির মধ্যেও এবং বৃষ্টির সংখ্যাকে মাথায় নিয়ে কিন্তু তারা পুরোটা সময় অপেক্ষা করেছিলেন। জানেন যে 2021 সালের পর প্রায় 3 বছর বাদে আবারও কানপুরের এই গ্রিন পার্কে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আলাদা করে বলে টেস্ট ম্যাচ ফিরেছিল, যে কারণে ম্যাচকে নিয়ে আমরা গতকাল দেখেছিলাম যে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ, তীব্র উন্মাদনা। আরও একটি কারণে এই ম্যাচ কিন্তু টাইগার ভক্তদের কাছে একেবারে বিশেষ। জানেন যে বিদেশের মাটিতে সাকিব আল হাসানের শেষ টেস্ট একেবারে, আর যদি তিনি মিরপুরে খেলার সুযোগ না পান তবে কিনা আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ দিয়ে তিনি টেস্টকে বিদায় জানাবেন। সে ম্যাচটাও আসলে বাংলার ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হচ্ছে যেহেতু 2 দিনে মোটে 35 ওভার খেলা হয়েছে এবং আগামীকালও একটা বৃষ্টির শঙ্কা রয়েছে, তবে বলাই যায় যে এই ম্যাচের ভাগ্য আসলে হয়তো ইতিমধ্যে, অর্থাৎ কানপুর টেস্টের ভাগ্য হয়তো লেখা হয়ে গেছে। সব ঠিক থাকলে হয়তো বা কানপুর টেস্ট বোধহয় ড্রয়ের পথে এগুচ্ছে। তো এই ছিল আমার কাছে কানপুরের থেকে বাংলাদেশ এবং ভারত ম্যাচের সবশেষ আপডেট।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার, মত বিশ্লেষকের। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিকল্প নেই নির্বাচিত সরকারের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।